কারণ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, নরম স্বরে বলল, তুমি একটু শান্ত হও মীরা, আমার কথাটা শোনো। মীরা ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে ফুঁসতে ফুঁসতে এক পলক চোখ বুজে নিজেকে সংবরণ করল। এরপর চোয়াল শক্ত করে বলল, আপনাকে একটা ফ্রি অ্যাডভাইস দেই, আমার সাথে কথা কম বলুন, সেটাই আপনার জন্য ভালো। আর আপনাকে এত ভালোবাসার অভিনয় করতে হবে না। আমি কিন্তু কিছুই বলিনি, আমি কিন্তু কিছুই ভুলিনি। কারণ দীর্ঘশ্বাস ফেলে কিছুটা আহত কণ্ঠে বলল, ঠিক আছে, ভুলতে হবে না, মনের মধ্যে লুকিয়ে রেখে দাও। কিন্তু বাবা মা যেন কষ্ট না পায়, তারা কিছু বুঝুক, সেটা আমি চাই না। হোক তারা তোমার বাবা মা। মীরা রাগে আরো অবাক হয়ে শক্ত চোয়ালে তার দিকে দৃষ্টিপাত করল। তারপর তীক্ষ্ণ স্বরে বলল, আপনার এত ভালো সাজার চেষ্টা আপনাকে মানায় না। আপনি কি জানেন আপনাকে আমি কতটা ঘৃণা করি? আর আপনার সেই আচমকা কিস কেন করলেন সেটা? আপনার স্পর্শ আমার কাছে বিষের মতো লাগে। তার কণ্ঠ ভারী হয়ে আসে। কিছুক্ষণ থেমে পুনরায় বলে, আমি যে দুর্বল এমনটা ভাববেন না। আমি শুধু ইসলামে বিশ্বাসী। আর এতগুলো দিন এসব সহ্য করেছি কেন জানেন? কারণ আমি আপনাকে। মীরার কণ্ঠ হঠাৎই থেমে যায়। মুখ দিয়ে বেরিয়ে আসা বাক্য ভিতরে আটকে রইল। কারণ আমি আপনাকে ভালোবাসতাম বাক্যটা আর উচ্চারণ হলো না। কারণ নিষ্প্রাণ চোখে তার দিকে তাকিয়ে রইল। মনে মনে সেও জানতে চায়, তুমি আমাকে কি মীরা? কিন্তু এই মুহূর্তে তার মুখে থেকে কোনো শব্দ বের করার শক্তি নেই। মীরার মুখে অভিব্যক্তি দৃঢ় রেখে পুনরায় বলল, আপনি কি বোঝাতে চাচ্ছেন আমাকে ভালোবাসেন? মোটেও না। হয়তো সেই স্বপ্নের কারণে নিজেকে শোধরানোর চেষ্টা করছেন, কিংবা হয়তো অন্য কোনো স্বপ্ন আছে যা আমি জানি না। কিন্তু আমি এটা জানি, ওই 11টা মাস আপনি আমাকে যা যন্ত্রণা দিয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আরও কিছু করার সুযোগ থাকলে আপনি সেটাও করতেন। আমি কি বোকা, তাই না? আপনার উপস্থিতি আমার অসহ্য লাগে। দয়া করে আমার থেকে দূরে থাকুন। মীরার চোয়াল কাঁপছে, অথচ কারণ চুপ করে দাঁড়িয়ে রইল। মীরার এই কথাগুলো তাকে পাথরের মতন ভারী করে তুলেছে। কিন্তু মীরার মুখ থেকে একটি শব্দ বের হলো না। মীরা গভীর শ্বাস নিয়ে স্থির কণ্ঠে বলল, যদি একদিন আমার হৃদয়ের পৃষ্ঠাগুলো পড়তে পারতেন, তবে দেখতে পারতেন কতগুলো রাত চোখের পানিতে বিছানা ভিজিয়ে কাটিয়েছি। অনুভব করতে পারতেন আমার হৃদয় জুড়ে জ্বলা ক্ষতগুলো। কথাগুলো বলে মীরা আবার কাছে মনোযোগ দিল। কারণ নিজের কষ্টের ভার কারণের সামনে আর বেশি সময় ধরে তুলে ধরতে চায়নি। কারণ মীরার অগোচরে নিঃশব্দে রান্নাঘর থেকে বের হয়ে চলে যায়। নিজ কক্ষে ফিরে গিয়ে দরজাটা বন্ধ করে সোফায় বসে থাকে। কিছুক্ষণ পর তার রগে রগে হাতের আঙুলগুলো শক্ত করে মুঠো বেঁধে টেবিলের উপর সহজরেই চাপড় মারে। সোফার মোলায়েম কুশনগুলো ফুসতে ফুসতে ছিঁড়ে দুভাগ করে ফেলে। বিছানার এক পাশে গুছিয়ে রাখা মীরার শাড়ির দিকে চোখ পড়লে তার অস্থিরতা বেড়ে যায়। একটা শাড়ি হাতে নিয়ে শক্ত করে ধরে। তার চোখে আগুনের শিখা জ্বলে ওঠে। ছোটের কোণে রহস্যময় কাঁপন দেখা যায়। ক্রোধের বশবর্তী হয়ে আপন মনে বলে, মীরা, তোমাকে আমি আমার করবই। এটা কোনো সাধারণ প্রতিশ্রুতি নয়, বরং এটা আমার জেদ। এই জেদ আগুনের মতো প্রজ্বলিত থাকবে যতক্ষণ না তুমি আমার অস্তিত্বের অংশ হয়ে যাও। একটা গভীর নিঃশ্বাস ফেলে কারণ আবার বলল, মীরা, ইউ ক্যান্ট ইভেন বিগিন টু ইম্যাজিন হাউ কমপ্লিটলি ইউ হ্যাভ ক্যাপটিভেটেড মাই সোল। তোমার স্পর্শ যদি আমাকে ভরসা করে দেয়, তবুও সেই বিনাশকে আমি পরম শ্রদ্ধায় বরণ করব, কেননা তাতে মিশে থাকবে তোমার পরশের অমৃত রস। অর্থাৎ মীরার কষ্টগুলো কারণের হৃদয়কে আঘাত করতে ব্যর্থ হয়েছে, কিন্তু মীরার তাচ্ছিল্যের তীক্ষ্ণতা কারণের মনকে বিষিয়ে তুলেছে। বস্তুত মীরার পরিবারকে নিমন্ত্রণ করাটাও কারণের কৌশলেরই অংশ। মীরার মন জয় করার জন্য পরিকল্পিত একটি চাল। এমন সময় দরজার সামান্য চোকার শব্দ শোনা গেল। কারণ নিজের আবেগকে সংযত করে কুশনের এলোমেলো তুলোগুলো সরিয়ে কামরাটি আগের মতোই পরিপাটি করে রাখলো। দরজা খুলতে আবিষ্কার করলো আব্দুর রহমান হাওলাদার দাঁড়িয়ে আছেন। কারণ সহজ সরল ভঙ্গিতে বলল, আসসালামু আলাইকুম বাবা, ভিতরে আসুন, বসুন। আব্দুর রহমান ভেতরে এসে সোফায় বসলেন। তিনি শান্ত স্বরে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তুমি বসো বাবা। কারণ বিনতিভাবে নতজানু হয়ে আব্দুর রহমান সাহেবের পাশে বসল। আব্দুর রহমান স্বরটাকে ভারী কি করলেন, তারপর মনের গভীর থেকে বললেন, বড় হওয়ার পর তোমাকে এই দ্বিতীয়বার দেখেছি। বিয়েটা শুধু এক ঝলক দেখাই হয়েছে,
কথোপকথনের আর কোনো সুযোগই হয়নি? হ্যাঁ বাবা, বিয়েটা এত দ্রুত হয়ে গেছে যে কিছুই সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। মাত্র এসেছি, ভাবলাম তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। কারণ বিনয়ের সুরে বলল। হ্যাঁ বাবা, অবশ্যই বলুন, আমি মন দিয়ে শুনছি। আব্দুর রহমান একটি দীর্ঘশ্বাস ফেলে স্মৃতির স্রোতে ভেসে গেলেন। তার কণ্ঠ নরম হলেও তার গভীরতায় অনুভূতির ভার স্পষ্ট। তোমার শাশুড়ি মাকে যখন বিয়ে করেছিলাম তখন থেকে আমার মনে হতো মমতাই পৃথিবীর শ্রেষ্ঠ রমণী। তার চোখে মুখে আশ্চর্যজনক মায়া ছিল, যা তাকে অপরূপ করে তুলেছিল। কিন্তু জানো, মাত্র 2 বছর পর যখন মীরা এই পৃথিবীতে আলো দেখলো, তখন আমার মনে হলো আমার মেয়ের সৌন্দর্য মমতাকেও ছাপিয়ে গেছে। তিনি খানিক থেমে এক দৃষ্টিতে কারণের মুখের দিকে তাকালেন, তারপর বললেন, মীরা খুবই সরল বাবা, এই নষ্ট যুগের জটিলতায় নিজেকে মানিয়ে নিতে পারবে না, এই ভয়ে মমতা ওকে কখনো বাইরে যেতে দিত না। মেয়েটার মন কতখানি কষ্ট জমা আছে, কিংবা আদৌ কোনো কষ্ট আছে কিনা তাও জানি না। মীরা নিজের মনের কথা কারোর সাথে তেমন শেয়ার করে না। মমতা সবসময় বলতো, জানো বিয়ের আগে আমার সাথে এই হয়েছে সেই হয়েছে, কত ভয়ের মধ্যে থেকেছি। আমি জানতাম কেন সেই কথা বারবার বলে চলেছে। সে তার অভিজ্ঞতার ভয়াবহতাগুলো যেন মেয়ের জীবনে কখনোই না আসে, সেই প্রার্থনা করতো সবসময়। একটু থেমে গলায় স্নিগ্ধতা মেখে বললেন, তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন তোমার বয়স মাত্র 1.5 মাস। তোমাকে কোলে নিয়ে মনে হয়েছিল যেন এক টুকরো তারার আলো পেয়েছি হাতে। আসাদ তো সবসময় বলতো, এ আমার চোখের মণি। তারপর মাঝে মধ্যে আসাদের সাথে দেখা হলে তোমাকেও দেখতাম। সেই শেষবার যখন তোমাকে 6 বছর বয়সে দেখলাম, আজও স্পষ্ট মনে আছে। তুমি হলদেটে রঙের ইগল আঁকা একটা টি শার্ট আর 3/4 প্যান্ট পরে আমার সামনে দাঁড়িয়ে মুচকে এসে বলেছিলে, কাকু কাকু, বড় হলে আমিও তোমার মতো হব। জানো, সেই কথাটা আজও আমার কানে বেজে ওঠে। সেই ছোট্ট ছেলেটা আজ এত বড় হয়ে গেছে, ভাবতেই অবাক লাগে। এইটা বলার পর আব্দুর রহমান আর কারান দুজনে একসঙ্গে ইচ্ছে হেসে দিল। আব্দুর রহমান স্বাগতিক করে বললেন, তারপর আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম আমার মতো বলতে কেমন হতে চাও। তুমি হাসতে হাসতে বলেছিলে, তোমার মতো শিক্ষক হব না। তখনই কৌশিক ভাবি এসে আমাকে সালাম দিয়ে তোমাকে অন্য ঘরে নিয়ে যেতে যেতে বলল, আঙ্কেলদের কথা বলতে দাও। কৌশিকা কারণের মা। মায়ের নাম শোনার সঙ্গে সঙ্গে কারণের মনে চাপা বিষাদের ঢেউ খেলে গেল। আব্দুর রহমান স্মিত হেসে বলেন, জানো তোমার কারার নামটা কিন্তু আমি রেখেছিলাম। তুমি যখন জন্মালে তখন আসাদ আমাকে ফোন করে বলল, আমাদের ছেলে হয়েছে রে। তখন আমি দেশে ছিলাম না। আসাদ আর কৌশিকা ভাবি দুজনেই বলল তোমার নামটা যেন আমি রাখি। অনেক ভেবে বললাম, যেহেতু আরিয়ানের নামের প্রথম অক্ষর আসাদের নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে, তাই ভাবির নামের সঙ্গে মিলিয়ে কারান নাম রাখা যাক। আবার কারানের শেষে যেন ইয়ান আছে, সেটাও আরিয়ানের নামের সঙ্গে মিলছে। এইসব শুনে আসাদ আর কৌশিকা ভারী খুশি হয়েছিল। অথচ কারণ চুপচাপ শুনতে থাকে। কোনো শব্দ নেই, কোনো প্রতিক্রিয়া নেই। আব্দুর রহমান কথার ফাঁকে একটু থেমে আবার বলেন, সেই যে 6 বছর বয়সে তোমার সঙ্গে দেখা হলো, তারপর তো তুমি বিদেশে পাড়ি জমালে। আমিও গ্রামের বাড়ি ফিরে যাওয়ায় আর দেখা হয়নি তোমার সঙ্গে। জানো তোমার দাদির কাছে কত বকা খেয়েছি আমরা, তবে আদরও পেয়েছি প্রচুর। আসাদ আর আমি তো স্কুল ইউনিভার্সিটি একসাথে কাটিয়েছিলাম, শুধু কলেজটা আলাদা ছিল। আমি তো চাকরি পর পর দেরিতে বিয়ে করেছি, কিন্তু আসাদ আর কৌশিকা ইউনিভার্সিটি থাকতে বিয়ে করে ফেলে। জানো আমরা কিন্তু 3 জনই ব্যাচমেট ছিলাম। কৌশিকা শুধু ডিপার্টমেন্টটা আলাদা ছিল। ইউনিভার্সিটির কথা মনে পড়লে একটা মজার ঘটনা মনে আসে। প্রথম দিন কৌশিকা ইউনিভার্সিটিতে আসতেই আমি আর আসাদ মিলে ওকে বোকা বানিয়েছিলাম। কৌশিকা তখন ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে 2nd সেমিস্টারে ভর্তি হয়েছে। আমি তো ভেবেছিলাম ও 1st সেমিস্টারে। তখনই সিনিয়র সেজে ওকে র্যাগিং দিয়েছিলাম। বেচারা ভয় পেয়ে কাঁপছিল। পরে জানলাম ও আমাদেরই ব্যাচের। বলেই আব্দুর রহমান উচ্চস্বরে হেসে উঠলেন। হাসতে হাসতে হঠাৎই কারণের মুখ বিষণ্ণ মুখ দেখে তার হাসি থেমে গেল। কারণের দিকে তাকিয়ে তিনি একটু সংকোচের সুরে বলেন, আমি বোধহয় তোমাকে কষ্ট দিয়ে ফেললাম বাবা। কারণ সামান্য নড়ে বসে, রিনডিনে কঞ্চে বলে, না না বাবা, তেমন কিছু না। আব্দুর রহমান কারণের পিঠে হাত রেখে বললেন, আমার মেয়েটা বাইরের দুনিয়ায় খুব কম দেখেছে। কোনো ছেলে বন্ধু তো ছিলই না, এমনকি মেয়ে বন্ধু হাতে কোনো কয়েকজন। মেয়েটাকে কখনো কষ্ট দিও না, ও আমার অনেক আদরের মেয়ে। কখনো মুখ ফুটে বলা হয়নি, মা তোকে অনেক ভালোবাসে এই বাবাটা। বলেই এক দীর্ঘ ভারী নিঃশ্বাস ছাড়লেন। কারণ আব্দুর রহমানের হাত শক্ত করে ধরে আশ্বস্ত করে বলল, বাবা, মীরার শরীরে কখনো কোনো আঘাত লাগতে দেব না। সব সময় ওকে আগলে রাখবো। ওর যেসব অভাব ছিল সব পূরণ করব। আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। আব্দুর রহমান কারণের দৃঢ় কণ্ঠে আশ্বস্ত হলেন, তবে আরও
নিশ্চিত হতে বললেন, শুধু শরীরের না বাবা, মনেও যেন কোনো আঘাত না লাগে। মনে রেখো, মনের আঘাতটা ভীষণ যন্ত্রণাদায়ক হয়। ইনশাল্লাহ বাবা, আপনি নিশ্চিন্তে থাকুন। কারণের প্রতিশ্রুতিময় কথাগুলো শুনে আব্দুর রহমানের চোখে প্রশান্তির আলোক ছটা খেলে গেল। ঠিক তখনই দরজায় কড়া নেড়ে মমতাজ বলল, জামাই শ্বশুর মিলে দেখি খুব গল্প হচ্ছে, তা এবার খেতে এসো। মমতাজকে দেখে কারণ সৌজন্য উঠে দাঁড়িয়ে বললেন। এই তো মা, আসছি। এরপর আব্দুর রহমানের দিকে তাকিয়ে বলল। চলুন বাবা। আব্দুর রহমান উঠে দাঁড়ালেন এবং কারণের সঙ্গে খাবার ঘরের দিকে পা বাড়ালেন। খাবারের টেবিলে বসে কারণ মমতাজকে জিজ্ঞেস করল। ইলিজা কোথায়? ও খাবে না? মমতাজ হাসি মুখে উত্তর দিলেন, ও তো এখনো ঘুম থেকে ওঠেনি। তুমি ও নিয়ে চিন্তা করো না বাবা, দুপুর গড়ালে উঠে পড়বে। সকালের নাস্তা ওর আবার খাওয়া লাগে না। মমতাজের কথা শুনে কারণ কিঞ্চিত হেসে বলল, বুঝলাম মা, তবে ঘুম থেকে ওঠার পর যেন ঠিকঠাক খায়, একটু খেয়াল রাখবেন। মমতাজের চোখে স্নেহের হাসি ফুটল। সকালের নাস্তা শেষ হওয়ার পর ড্রয়িং রুমে কারণ আর আব্দুর রহমান আরামদায়ক গুঞ্জনে কথোপকথন চালিয়ে যেতেই থাকে। অন্যদিকে মীরা রন্ধনশালায় মধ্যাহ্নের খাবারের আয়োজন করতে শুরু করেছে। মমতাজ রন্ধনশালায় ঢুকেই নরম স্বরে বললেন, মিরু, সবজিগুলো আমি কাটি, তুই না হয় অন্য কোনো কাজ কর। মীরা হেসে বলল, না মা, তুমি বসো। সবাই কাজ কাজ করো কেন বলো তো? আমার মেয়ে একা একা কষ্ট করবে আর আমি আরাম করব? তুই দে, আমি কেটে দিই। মা, আচ্ছা তুমি রান্নাটা বসিয়ে দাও, আমি সবজি কেটে দিচ্ছি। এবার খুশি? মমতাজ হেসে বললেন। আচ্ছা আচ্ছা মিরু, তুই না বললি অনেক সার্ভেন্ট আছে, তারা কাজ করে, কাউকেই দেখছি না যে। আমি সবাইকে ছাড়িয়ে দিয়েছি মা, তুমি তো জানোই কাজ করতে আমার ভালো লাগে। হ্যাঁ, আমার এই মেয়েটা এত লক্ষ্মী আর একটা শয়তানের হাড্ডি, আবার সাথে অলসও। মীরা হালকা গভীরতায় উত্তর দিল, ওভাবে বলো না মা, এই তো সবে বড় হচ্ছে, আস্তে আস্তে সব শিখে যাবে। এরপর কাজের মধ্যে মনোযোগী হয়ে উঠল। মমতাজ উনুনে পেঁয়াজ কাটা ঢেলে দিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ে। মীরা সবজি কাটতে কাটতে মনে মনে কারণের কথা ভাবতে ভাবতে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। অতিরিক্ত মনোযোগ হারানোর কারণে হঠাৎই মীরার আঙুল কেটে যায়। ছুরি রেখে আঙুল তুলে মীরা বলে ওঠে। মমতাজ চমকে উঠে তাড়াতাড়ি করে মীরার দিকে চলে আসে। কি হয়েছে সোনা? মীরা কনিষ্ঠ আঙুলটি চেপে ধরে মুচকি হেসে বলে, কিছু হয়নি মা, সামান্য একটু কেটেছে। কিন্তু মমতাজ দুশ্চিন্তায় পড়ে গিয়ে দ্রুত ড্রয়িং রুমে দৌড়ে চলে গিয়ে প্রশ্ন করেন, বাবা, হেক্সিলস কোথায়? কারণ চমকে ওঠে, ফ্রিকুচকে বসা অবস্থান থেকে দাঁড়িয়ে বলে। কেন মা, কি হয়েছে? মমতাজ অস্থির হয়ে বলল, মীরার আঙ্গুলটা কেটেছে একটু। কারণ চক্ষু বড় করে কাল বিলম্ব না করে দ্রুত রান্নাঘরে চলে আসে। মীরা আঙুল চেপে ধরে বসে আছে দেখে কারণের নিঃশ্বাস ভারী হতে শুরু করে দেয়। সে দ্রুত মীরার আঙুল ধরে মুখে পুরে নেয়। মীরা চমকে উঠে বলে, কি কি করছেন? কারণ আঙুলটি মুখ থেকে বের করে বলে, না, এতে হবে না, ডাক্তারকে দেখানো দরকার। পকেট থেকে আইফোন বের করে দ্রুত ডক্টরের নাম্বারে ফোন দেয়। ডক্টর নসিন, কাইন্ডলি মেক ইউর ওয়ে হিয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। প্লিজ কাম টু দ্য সেকেন্ড হাউস ইন বনানি। ইমপ্লোর টু হারি। মীরা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর তীক্ষ্ণভাবে বলে, আপনার মাথা ঠিক আছে তো? সামান্য কেটেছে আর আপনি ডক্টর ডেকে ফেললেন? কারণের এমন প্রতিক্রিয়া দেখে মমতাজ এবং আব্দুর রহমান বিস্ময়ে স্তম্ভিত হয়ে যান। মমতাজ বলেন, বাবা, খুব বেশি তো কাটেনি, রান্না করতে গিয়ে এমন হয়ই, ডাক্তার লাগবে কেন? কারণ ভয়ে ভরা গলায় বলে, না মা, মীরার গায়ে সামান্য আঁচড় আমি সহ্য করতে পারবো না। মীরা অবাক হয়ে কারণের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, ও মা, তাহলে এতদিন আমাকে ধুইল কে? খণ্ডকালীনই ডক্টর নৌসেন এসে মীরার আঙুলে ব্যান্ডেজ করে দিয়ে বললেন, তেমন কিছু হয়নি স্যার, একটা মলম লিখে দিচ্ছি, 2 দিন দিলেই ঠিক হয়ে যাবে, সো ডোন্ট বি কনসার্নড। পাশে দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান এবং মমতাজ কারণের অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখে একে অপরের দিকে তাকিয়ে থাকে। আব্দুর রহমান বিড়বিড় করে বললেন, সামান্য কেটেছে, এতে ডাক্তার থাকতে হলো? ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলো। মমতাজ অভয় দিয়ে বলেন, কারণ তুমি একটু বেশি ভাবছো, মেয়েটাকে খুব ভালোবেসেছে, তাই ওর ব্যথা সহ্য করতে পারছে না।
সজাগ হয়ে বলে। ডাক্তার ওকে ডাক্তার, ঠিক হয়ে যাবে, শিওর তো? মৃদু হাসে। জি স্যার, আমি চলি তাহলে। অফকোর্স। বলে কারান ডাক্তারকে সম্মান জানিয়ে এগিয়ে দেয়। পরে এসে মীরার আঙুলটি হাতে নিয়ে কারান চিন্তিত মুখে বলে, ঠিক হয়ে যাবে। খুব ব্যথা পেয়েছো? মীরা তাড়াতাড়ি আঙুলটি ছাড়িয়ে রান্নাঘরে চলে যায়। আবার সবজি কাটা শুরু করলে কারান তার হাত থেকে ছুরিটি নিয়ে নেয়। তোমাকে রান্না করতে হবে না, যাও রেস্ট নাও, আমি করতে পারবো। মীরা ক্রুদ্ধ হয়ে বলে। আপনি পাশে মাকে দেখে রাগ চেপে গম্ভীরভাবে বলল, দেখুন তেমন কিছু হয়নি, প্লিজ আপনি যান, বাবা মা দেখছে, প্লিজ যান। কারণও বুঝতে পারে যে আব্দুর রহমান ও মমতাজ অস্বাভাবিকভাবে তাকিয়ে আছেন, তাই চলে যেতে যেতে বলে, সাবধানে কাটবে, নেক্সট টাইম যেন এমনটা না হয়। মীরা চোখের ইশারায় বলে। যান। অপরাহ্নে আসরের নামাজ শেষে মীরা ও মমতাজ একসাথে রূপচাপে গেল। খোলামেলা ছাদ, প্রকৃতির শোভা একান্তভাবে উপভোগ করা যায়। আশেপাশে একেবারে বাড়িঘর নেই, শুধু কারান চৌধুরীর ক্রয় করা ভূমি। ছাদের উপর বিশাল একটা সুইমিং পুল, আর ছাদে মোলায়েম কিছু সোফা রাখা রয়েছে। মীরা ও মমতাজ নরম গদিতে বসে সূর্যাস্তের দৃশ্য দেখতে দেখতে আলাপ করতে থাকে। মমতাজ করুণ স্বরে বলে, আজ 11 মাসেও বেশি হয়ে গেল আমার মেয়েটাকে ভালোভাবে দেখিনি। মীরা উঠে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ক্ষমা করো মা, এতগুলো দিন তোমার সাথে দেখা করতে পারিনি। মা মেয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে কিছুক্ষণ চুপ করে হৃদয়ের কষ্টগুলো একে অপরের সাথে ভাগ করে নিতে থাকে। মমতাজ মীরার গালে হাত রেখে নরমভাবে বলেন, আজকের দিনটা আমি আমার মেয়ের সাথে অনেক কথা বলবো, অনেক কিছু বলার বাকি আছে রে মা। মীরা মায়ের কাঁধে মাথা রেখে মনমরা অনেকদিন গল্প শুনি না মা, একটা গল্প বলো না। কঞ্চে বলল। মমতাজ ইচ্ছু হাসি দিয়ে বলেন, গল্প না, তোকে আমি বাস্তব ঘটনা বলি। আমার আর তোর বাবার বিয়ের কাহিনী তো তোকে কখনো শোনানো হয়নি। মীরা মায়ের কাঁধে থুতনি রেখে দুই হাতে দিয়ে মাকে আঁকড়ে ধরে বলল। বলো মা, শুনছি। মমতাজ তার স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে বলতে শুরু করলো, তোর নানির মুখে শোনা, আমি যখন বন্দিপাড়ায় জন্মালাম তখন নাকি পুরো গ্রামে এরকম তোলপাড় লেগে গিয়েছিল। সবাই বলাবলি করত আমেনার কোলে যেন চাঁদের টুকরো গলে পড়েছে। সময়ের সাথে সাথে আমিও বুঝতে শিখলাম, আটপাড়া গ্রামের সৌন্দর্যের মুকুট আমার মাথাতেই শোভা পাচ্ছে। ঘরের বাইরে পা দিলেই জানালার ফাঁক ফোকর দিয়ে ছেলে বেটাদের চোখ জোড়া আমার দিকে আটকে যেত। আর যখন বান্ধবীদের সাথে স্কুলে যেতাম, প্রতিদিন আমাদের পথের বাঁকে কয়েকজন ছেলের বাধা পার করেই আমাকে যেতে হতো। কিছু মেয়েরা ছিল যারা আমার সাথে মিশতে চাইতো না। তারা বলতো আমার পাশে দাঁড়ালে কেউ নাকি তাদের দিকে চোখ তুলে তাকায় না। আবার কিছু মেয়ে ঠিক উল্টো ছিল, তাদের স্বপ্ন ছিল আমাকে বান্ধবী হিসেবে পাওয়ার। মায়াবতী সুন্দরীর ছায়ায় নিজেদের গুরুত্ব বাড়ানোর আশায়। বয়স বাড়ার সাথে সাথে আমার মধ্যেও সৌন্দর্যের অহংকার তৈরি হতে লাগলো। কত শত সুদর্শন ছেলে যে আমার হাত চেয়েছিল, কেউ বলতো চল তোকে বিয়ে করে নেই, আর কেউ প্রতিজ্ঞা করতো চিরদিন আমাকে ভালোবাসার। কিন্তু কাউকেই আমি খুব একটা পাত্তা দিতাম না। তবে এ নিয়ে আমার দুশ্চিন্তার দিন দিন বেড়েই চলল। একদিন এক ঘটনায় সেই দুশ্চিন্তার রং আরও গাঢ় করে দিল। বুঝলি, সোহান খান নামে একটা ছেলে ছিল, জমিদারের একমাত্র উত্তরাধিকার। ছেলেটা দেখতে শুনতে বেশ সুশ্রী ছিল। প্রতিদিনই সে আমার পথ আটকাতো। যদিও মনে মনে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস কখনো হয়নি। একদিন স্কুল থেকে ফেরার পথে গ্রামের রাস্তার মাঝে সবার সামনে সে হঠাৎ দাঁড়িয়ে গেল, হাতে একখানা রক্তের মতো লাল গোলাপ আর চোখে এক রাশ মুগ্ধতা নিয়ে বলল, এই যে পরমা সুন্দরী, কল্পনায় তোমার জন্য বেঁধেছি বাসা, সেই ঘর তোমার কোমল পা দিয়ে পূর্ণ করা আমার আশা। মমতাজ একটু থেমে হেসে নিয়ে আবারও বলতে শুরু করলো, আমি খুব ভালো করে বুঝেছিলাম বেটা আসলে সেদিন আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছে। জানিস, ভীষণ লজ্জা পেয়েছিলাম ওই দিন।
আমার মুখখানা এমন লাল হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল আর একটু হলেই রক্তিম চামড়াটা গলে গলে পড়ে যাবে। নিজের আবেগটা সামলানোর চেষ্টা করছিলাম খুব করে, কিন্তু মুখ চেপে হাসিটা আটকাতে পারিনি। মনে মনে ভাবলাম, যদি ওকে গ্রহণ করেই নেই তবে আমার নামের সঙ্গে কত সুন্দর একটা ট্যাগ যোগ হবে, জমিদারিনী আনোয়ারা মমতাজ বেগম। এই মুহূর্তে মনের ক্যানভাসে কত যে স্বপ্ন আঁকিবুকি কেটেছিলাম, তোকে কিভাবে বোঝাবো। কয়েক সেকেন্ডেই যেন সারা জীবনের ভাবনা চিন্তা করে ফেললাম। কখনো মনে হলো যদি এখনই হ্যাঁ বলি, পাল্টা আবার ভাব নিতে শুরু করবে না তো। আবার মনে হলো ছেলেটা তো দেখতে সুন্দর, শহরের নামি দামি কলেজে পড়ে, এমন ছেলেকে পাওয়া ভাগ্যের ব্যাপার। আবার এটাও ভাবলাম, কখন না আবার অন্য কোনো মেয়ের প্রতি ঝুঁকে যায়। তার উপর পাশে থাকা বান্ধবীগুলো আমাকে আরও বেশি অস্থির করে তুলছিল। ওরা আমাকে নানানভাবে তাতাচ্ছিল, এখনও দাঁড়িয়ে আছিস কেন, ফুলটা নিয়ে নে। তাই আমিও সব কিছু ভেবেচিন্তে মনকে স্থির করলাম। আমি হাত বাড়িয়ে ফুলটা ধরতে যাব, ঠিক তখনই জননীর বজ্রসম আবির্ভাব ঘটে। ধপ করে আমার হাত ধরে টানতে টানতে আমাকে বাড়ি নিয়ে গেল। বাড়িতে পৌঁছেই দরজায় খিল দিয়ে দিলেন, আমাকে বিছানায় বসিয়ে বললেন, হুন, অহন থেকে তোর আর স্কুলে যাওয়ান লাগবো না। মীরা মনোযোগের সহিত মমতাজের পানে তাকিয়ে তার কথা শুনতে থাকে। মমতাজ কথার মাঝে খানিক থেমে আবারও বলতে শুরু করলো। আমার এমন কথা শুনে একেবারেই টাসকি খেয়ে বলেই ফেললাম, কেন আম্মা, কি করছি আমি? আমার প্রশ্নে আম্মা আরও ক্ষিপ্ত হয়ে উঠল, রাগে আগুন হয়ে বললেন, তুই কিচ্ছু হারস নাই, হরছি তো আমি। তোরে এত পড়ালেখা হরাইন ভুল হইছে আমার, কাইল থেকে আর স্কুলে যাওয়ান লাগবো না। আমি উঠে গিয়ে আম্মাকে শান্ত করার জন্য তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বললাম, চেতো কেন আম্মা, অমন প্রস্তাব তো প্রতিদিনই পাই, তাই বলে কি পড়াশোনা বন্ধ করে দিতে হবে? কিন্তু আমার কথায় আম্মা একটুও শান্ত হলেন না, বরং রাগে অগ্নিবর্ষণ করতে করতে বললেন, ওইয়া আমি কিছু জানি না, তুই আর স্কুলে যাইতি না, হইনা রাখ। বলে আম্মা তরতর করে ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজার শব্দটা সেদিন আমার ভেতরে এক ধরনের ঝাঁকি দিয়ে গেল। রাগে গজগজ করতে করতে কাঠের টেবিলে রাখা বইগুলো এরকম ছুঁড়ে ফেলে দিলাম। ভাব, যাকে আমি মনে মনে রাজকুমার ভেবে একটু একটু করে স্বপ্ন আঁকতে শুরু করেছিলাম, তার প্রস্তাব গ্রহণ করার সুযোগ তো পেলামই না, উপরোক্ত পড়াশোনা বন্ধ। ওই দিন মনে হচ্ছিল আমার রাগে পুরো দুনিয়া জ্বলে যাবে। মীরা মায়ের কথা শুনে চমকে উঠে কৌতূহল ভরা দৃষ্টিতে জিজ্ঞেস করল, মা, তার মানে বাবা তোমার প্রথম ভালোবাসা না? বাবা কি জানে এসব? হ্যাঁ। মমতাজ একটু লজ্জার হাসি দিয়ে বলল, তোর বাবাই আমার প্রথম ভালোবাসা রে মিরু। সোহান খান সাহেব তো ছিলেন প্রথম ভালো লাগা, কিন্তু প্রথম ভালোবাসা তোর বাবাই। মীরার চোখে মুখে আগ্রহ উপচে পড়ল। সে গদগদে স্বরে বলল, মমতাজ তারপর কি হয়েছে বলো না মা। একটু হাসি থামিয়ে বলল, তারপর বলছি রে। আব্দুর রহমান খুশি মনে বাড়িটি ঘুরে ঘুরে দেখে। বাগানের পরিবেশ এত সুন্দর যে তার চোখ আটকে যায়। শহরতলিতে এমন বাগান অকল্পনীয়। ক্যাপিটালস, মিসলটো, রাজমিরি ঔষধি গাছ, ক্যালা লিলি, মিডল মিস্ট, রেড নার্নিসাস ইত্যাদি গাছের বাহার, সূর্যের আধো লাল আভা আর মিষ্টি গুমট হাওয়ায় মিশ্রণে পরিবেশ আরো মনোরম হয়ে উঠেছে। আব্দুর রহমান মনে সুখে গুনগুন করে গান গাইতে থাকলেন। অবশ্য তার সুখ এসেছে মীরার হাসি ও কারানের ভালোবাসা দেখে। তিনি হাসি মুখে বলেন, ছেলে সত্যি এক পরিণত দায়িত্ববান পুরুষ। অন্যদিকে কারান তার মাহিমা রুমের মধ্যে হাস্যরসে মেতে উঠেছে। মাহিমা রসিকতা সুরে বলে, জিজাজি, আপনাকে কিন্তু আমার সেই পছন্দ হয়েছে। আপনাকে একেবারে আমার কোরিয়ান হিরোদের মতো লাগে। আর মৃদু হেসে জিজ্ঞেস করে, তাহলে কোরিয়ানরা তোমার বেশ পছন্দ? মাহিমা উচ্ছ্বাসিত কণ্ঠে বলে,
শুধু পছন্দ? আমি তো ওদের ভীষণ ভক্ত। সারাদিন কে ড্রামা দেখি আর নায়কদের নিয়ে কল্পনায় হারিয়ে যাই। আচ্ছা আচ্ছা, তাই লিজা কি বিটিএস আর্মি? মাহিমা নাক সিটকিয়ে বলে, না ভাইয়া, তবে ভিকে আমার দারুণ লাগে। বলে হাতের 2 আঙ্গুল একত্র করে পিঙ্কি পোজ দিয়ে মুচকি হাসে। কারণ তার হাসি ধরে রেখেই বলে, আমার জীবনে শুধু একটা বোনের অভাব ছিল, আর তুমি এসে সেটাও পূরণ করে দিয়েছো। মাহিমা একটু লজ্জা মিশ্রিত হেসে বলে, কি যে বলেন ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপুকে আপনার কেমন লাগে? কানের ঠোঁটে স্মিত হাসি খেলে যায়। পৃথিবীতে একটাই কোহিনূর হীরা আছে, আর সেটা আমার আছে। মাহিমার বুঝতে বাকি থাকে না কারণ মীরার কথাই বলছে। তবে হঠাৎই কারণ কপাল কুচকে বলে, তোমার জিজাজি কি আদৌ হ্যান্ডসাম নয়? তার বলতে আপু না করলে আমিই বিয়ে করতাম। যদিও এখনো সমস্যা নাই, এখন তো সবাইকে বলবো আমার হ্যান্ডসাম ড্যাশিং ভাইয়া। কারণ এক চিলতে হাসি দিয়ে বিষণ্ণ চোখ ভেতরে ভেতরে নিজেকে বলে, তার মানে ওয়ার্ল্ডের ওই একটা নারীর কাছে আমি অসুন্দর, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। বলে বুকের গভীর থেকে দীর্ঘশ্বাস ছেড়ে দেয়। মীরা মমতাজের হাত ধরে একটু আলাদি সুরে বলল, কি হলো পরে, কি হলো বলো না মা। মমতা স্মৃতির গভীরে ডুব দিলেন, কণ্ঠে মিশ্র আবেগ নিয়ে বললেন, তারপর আর কি, পড়াশোনা ছেড়ে এক প্রকার ঘরে বসে রইলাম। কিন্তু 5 মাস পরই আমার এসএসসি পরীক্ষা। মনটা কেমন অস্থির হয়ে উঠল। একদিন আম্মার কাছে গিয়ে আকুতি মিনতি করে বললাম, আম্মা গো শোনো না। আম্মা তখন ভাতের মার ফেলছিলেন। চোখ তুলে বললেন, কি হইছে ক। আমি সাহস করে বললাম, এইচএসসি পরীক্ষাটা দিতে দাও আম্মা। মা আমার কথা শুনে একেবারে প্রখর রাগে তেতে উঠলেন। ফের শুরু করছিস? কইলাম না আর পড়ন লাগবো না, তোর কানে যায় না কথা। মায়ের সেই রাগান্বিত প্রতিক্রিয়ায় কি আর করা, মন খারাপ করে গোয়াল ঘরের পাটাতনে বসে রইলাম। মাথার ভেতরে কেবল একটাই চিন্তা, আমার পড়াশোনার স্বপ্ন কি সত্যি শেষ হয়ে যাবে? কয়েকদিন পর এক সকালে আমি ঘরে বসে কাঁথা সেলাই করছিলাম। হঠাৎ মা এসে পাশে বসলেন। মায়ের মুখে একটু নরম ভাব দেখে আমি অবাক হলাম। তিনি ধীরে ধীরে বলে উঠলেন, হোলাফাইন বালা না, কখন কি হইয়া যায় কখন যায় না। আর 3 শরীরে তো বিয়া দিছি, এখন যত চিন্তা তোরে লইয়া যৌবনে পা দিলি হপায়। এখন কত পোলারা আইব অমন। আমি একটু নরম হয়ে বললাম, আম্মা এটা কি নতুন কও? আম্মা গভীর একটা নিঃশ্বাস ফেলে বলেন, তোর মেট্রিক পাস হরা দরকার। কাঁথা সেলাই রাইকা পড়তে বহেন যান। স্কুলে আর যাওন লাগবো না, কিন্তু ঘরে বইয়া পড়তে থাকবি। আম্মার কথাগুলো শুনে আমার বুকের ভেতরে আনন্দের ঢেউ উঠল। খুশিতে কাঁদো কাঁদো হয়ে ঠাস করে আম্মাকে জড়িয়ে ধরে বললাম, জানতাম তো আমার আম্মার থেকে আর কেউ ভালোই না। আম্মা তখন আমার গা হাত দিয়ে মুছতে মুছতে ঠোঁটের কোণে ছোট্ট হাসি লুকিয়ে বললেন, তার হইছে আর আদর হারণ লাগবো না, যান পড়তে বহেন। মীরা ইচ্ছে হেসে বলল, তারপর মা, তারপর কি হলো? মমতাজ কিছুক্ষণ চুপ করে থেকে রইলেন। এরপর নরম কণ্ঠে বলেন, তারপর মা মেয়ে গল্প করতে করতে সন্ধ্যা গড়িয়ে রাতের অন্ধকারে হারিয়ে গেল নিঝুম শহর। কারণ ছাদের দরজা দিয়ে প্রবেশ করে মা মেয়ের কথা সামান্য ব্যাঘাত ঘটিয়ে বলল, আসসালামু আলাইকুম মা। মমতাজ হেসে বলল, কারণ ওয়ালাইকুম আসসালাম বাবা, এসো বসো। এক কোনায় বসে বলল, ডিস্টার্ব করে ফেললাম না তো মা? না না বাবা, কি বলছো? কতদিন পর মেয়েটাকে দেখলাম, তাই একটু সুখ দুঃখের কথা বলছিলাম আর কি। কারণ হাঁটুতে কনুই রেখে গালে হাত চেপে মীরার দিকে তাকিয়ে নির্বিকার সুরে বলল, আমারও তো বউয়ের সাথে কথা বলতে ইচ্ছে করছে। এই কথা শুনে মীরা থমকে গিয়ে তড়িঘড়ি করে কানের দিকে তাকিয়ে রইল। মমতাজ মুচকি হেসে গলা খাকারি দিয়ে বলল, আচ্ছা বাবা, তোমরা কথা বলো, আমি আসি। মমতাজের কথায় মীরা অস্বস্তিতে পড়ে। কারণকে চোখ রাঙানি দিল। কারণ কিঞ্চিত হাসি দিয়ে বলল, আরে না মা, আপনি আপনার মেয়ের সাথে কথা বলুন। আমি তো শুধু আমার বউকে দেখতে এসেছিলাম, আর খাবারের সময় কিন্তু হয়ে গেছে মা। বলেই সেখান থেকে চলে গেল। মীরা রাগ আর লজ্জা একসাথে বেরিয়ে চলল। কোথায় মুখ লুকাবে বুঝে না পেয়ে চোখে মুখে হাত বুলিয়ে
দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলো। মমতাজ মিষ্টি হেসে বলল, কারণ তোকে খুব ভালোবাসি, তাই না রে মা? মীরা চোখ খুলে লজ্জা মুখে এবার বিরূপ বিমর্ষ নেমে আসে। মমতাজের কথা ধামাচাপা দিয়ে বলে, মা তুমি কাহিনী আগাও, তারপর কি হলো?